আচ্ছা, এখন মানে ঠিক আছে। আগের বার একটু প্রবলেম হয়েছিল ভিজুয়ালে, আমি একটু চেক করি আমি। ওকে, তাহলে আমরা পরিমিতির ঘন জ্যামিতি পড়বো। এটার ফার্স্ট হচ্ছে আপনাদের আয়তাকার ঘনবস্তু টাইপ 11। আয়তাকার ঘনবস্তু হচ্ছে ইট বা বই। আপনার হাতে যে বই আছে এই বইটাই ধরেন, মনে করেন এরকম ভাবে থাকে আর কি, একটা আয়তক্ষেত্র থাকে। এই হচ্ছে আয়তাকার ঘনবস্তু। একটা ইট বা একটা কার্টুন যে বক্স বা আমাদের হাতে যে বই আছে এই বইটা, ঠিক আছে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে। তো তিন ধরনের বাহু পাওয়া যায়। ধরেন আমার সামনে একটা বই নেই, ধরেন এই যে এটা দিয়ে যদি বুঝাই, এটা হচ্ছে রিটেন ম্যাথ ককটেল 43rd এডিশন। তো দেখেন এটা একটা আয়তাকার ঘনবস্তু, ঠিক আছে, আয়তাকার ঘনবস্তু। এর 6টা সাইড আছে, এই যে ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, এই দুইটা সাইড কিন্তু সমান সমান। তারপর হচ্ছে যে স্পাইন, যেটা এই সাইড এবং এই সাইড, আরেকটা হচ্ছে যে এটা যেটা এই সাইড এবং এই সাইড সমান কিন্তু। তার মানে তিন ধরনের সাইড আছে, সব কিন্তু সমান। তো আমাদের এখান থেকে দুই ধরনের ফর্মুলা আছে, তিনটা ফর্মুলা দিয়ে কাজ করতে হবে। তো আপনি যদি এটার দৈর্ঘ্যটাকে ধরেন এ, আর মনে করেন যে এটা হচ্ছে প্রস্থ বি, আর উচ্চতাটা যদি ধরেন সি, তাহলে ফার্স্ট হচ্ছে আয়তন। মনে রাখবেন এখানে আর ক্ষেত্রফল হয় না, 3 ডাইমেনশন হলে আপনার হবে আয়তন। এই আয়তনটা হচ্ছে এবিসি, ঘন একক। মিটার হলে মিটার, সেন্টিমিটার হলে সেন্টিমিটার। সালাম দিয়েছেন একজন, ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে আয়তন। আর আরেকটা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, মানে 6টা পৃষ্ঠ আছে, এই 6টা পৃষ্ঠের ক্ষেত্রফল। ধরেন এই ক্ষেত্রফলটা কত। আবার যদি বইটা নেই, বই ধরেই যদি বুঝাই, মনে করেন এটা একটা তল দেখতেছেন, ঠিক আছে, আপনি যদি এভাবে দেখেন, চিন্তা করেন এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এ, প্রস্থ হচ্ছে বি, তাহলে এই তলটার ক্ষেত্রফল কত, এ বি কিন্তু। তাহলে এটার ক্ষেত্রফল যত, এটার ক্ষেত্রফল তত, তাহলে 2ab। মানে এই দুই পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 2ab। এরপর যদি আপনি এটা চিন্তা করেন, এখানে কিন্তু আপনার দৈর্ঘ্য আছে আর এটা হচ্ছে উচ্চতা, কারণ বইটার হাইট কতটুকু, এটা হাইট। তাহলে দৈর্ঘ্য আছে আর উচ্চতা আছে, অর্থাৎ এ আর সি, এটার ক্ষেত্রফল। তাহলে এরকম মতো দুই দুই পাশ আছে, এই পাশ আর হচ্ছে এই পাশ, এই দুই পাশ মিলে হচ্ছে 2ac। প্লাস এই পাশটা যদি ধরেন, এটা হচ্ছে প্রস্থের সাথে উচ্চতার সম্পর্ক, তার মানে বিসি, দুইটা সাইড আছে এরকম, তো এটা হচ্ছে 2bc। তাহলে হচ্ছে আপনার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলতে বোঝায় 6টা পৃষ্ঠের সমষ্টিগত ক্ষেত্রফল। তাহলে এটার রেজাল্ট হচ্ছে 2 কমন নিলে ab প্লাস বিসি প্লাস সিএ, এটা হচ্ছে বর্গ একক। মনে রাখবেন পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বর্গ একক। আর আরেকটা হচ্ছে আপনার কর্ণ। কর্ণ হচ্ছে এক কোণা থেকে উপরের আরেক কোণা পর্যন্ত ধরলে, এটার ফর্মুলাটা জাস্ট মনে রাখবেন, রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আয়তক্ষেত্রের কর্ণ পড়াইছিলাম রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে যেহেতু আরেকটা ডাইমেনশন অ্যাড হয়েছে, সো একটা সি স্কয়ার অ্যাড হবে। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার হচ্ছে আমাদের কর্ণ, এটা হচ্ছে একক। তাহলে হচ্ছে আমাদের তিনটা সূত্র, একটা হচ্ছে কর্ণ, এই কর্ণটাকে বলা হচ্ছে হেলানো উচ্চতা, এটার পর আরেকটা নাম আছে হেলানো উচ্চতা। হেলানো উচ্চতার নাম হচ্ছে আয়তাকার ঘনবস্তুর কর্ণ, যেটা হচ্ছে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ বি বি সি সি এ দুইটা, আর ঘন একক আয়তন হচ্ছে এবিসি ঘন একক। এটা হচ্ছে আপনার যখন আয়তক্ষেত্র
মানে বইটা যেটা বই বা আপনার সামনে যে ইট আছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান না, সেক্ষেত্রে। আবার আপনি যদি চিন্তা করেন রুবিক্স কিউব, আপনারা প্রত্যেকে রুবিক্স কিউব হাতে নিয়ে হলেও না দেখলেও জিনিসটা জানেন। রুবিক্স কিউবের কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান থাকে, মানে দৈর্ঘ্য যত প্রস্থ যত উচ্চতা তত, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আপনার এ বি সি তিনটা কিন্তু ইকুয়াল। তো যখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান থাকে রুবিক্স কিউব, কিউবের বাংলা হচ্ছে ঘনক। এই আয়তাকার ঘনবস্তুর অল্টারনেট ফর্ম হচ্ছে ঘনক। এটারও আমাদের তিনটা সূত্র লাগবে। ফার্স্ট হচ্ছে আয়তন, আয়তনটা হবে এ কিউব ঘন একক। কেন এ কিউব? এ বি সি এর সবগুলো যদি এ হয় তাহলে এ কিউব হবে। তাহলে পৃষ্ঠতল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলতে পৃষ্ঠতল, দেখেন এ বি বি সি সি এ সব কিন্তু সমান, তাহলে এটা হবে 2a স্কয়ার, এটাও হবে 2a স্কয়ার, এটাও হবে 2a স্কয়ার, কারণ বি সি সবগুলোর ভ্যালু আমরা এ দিয়ে রিপ্লেস করব। তার মানে এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল দাঁড়াবে 6a স্কয়ার বর্গ একক। আর কর্ণ, কর্ণটা দেখেন রুট ওভার এ স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার, মানে কি রুট ওভার 3a স্কয়ার না? তাহলে রুট ওভার 3a স্কয়ার মানে কি রুট 3a, কারণ 3 এর বর্গমূল রুট 3 আর a স্কয়ারের বর্গমূল হচ্ছে a। তাহলে কর্ণ দাঁড়াবে, কর্ণ বা হেলানো উচ্চতা এটা হচ্ছে রুট 3a একক। তাহলে আমাদের এই দুইটা সূত্র দিয়ে হচ্ছে আজকে পড়বো, আজকে এর বেশি পড়বো না। আজকে আমরা আয়তাকার ঘনবস্তু আর হচ্ছে ঘনক এইটুকুই পড়বো, যেটা হচ্ছে টাইপ 11 এবং টাইপ 12 আমাদের পড়া লাগবে। এইটুকু পর্যন্ত হচ্ছে আজকের আলোচনা থাকবে। এরপরে অন্য যেগুলো আছে গোলক, বেলন, তারপর হচ্ছে সিলিন্ডার, কোনক, ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা আরেকটা ক্লাস নেব। এটা কালকে নেব, কালকে 11:30টায়, ঠিক আছে। একটা এক্সট্রা ক্লাস নিয়ে আমাদের এই পরিমিতির ভেজাল শেষ করতে চাচ্ছি। আজকে শনিবার, তো সোমবার থেকে ইনশাল্লাহ আমরা পাটিগণিতের অন্য অধ্যায় যেন ঠিক মতো ধরতে পারি, ঠিক আছে। তাহলে আজকে যেটুকু থাকবে এইটুকুর পর অতিরিক্ত অংশটুকু আমাদের কালকে 11:30টায় আপনাদের একটা ক্লাস হবে দিনের বেলায়। তাহলে আমাদের পরিমিতিটা শেষ হবে। আর এই মাসে জানুয়ারি মাসে আমি বেশ কিছু এক্সট্রা ক্লাস দিব আপনাদের শিডিউলডে 3 দিনের বাইরেও বেশ কিছু এক্সট্রা ক্লাস দিব, যেন তাড়াতাড়ি বিসিএস সিলেবাসটুকু শেষ করে ফেলতে পারি, বুঝছেন। বিসিএস সিলেবাসে আমাদের এই পরিমিতির পরে 4টা অধ্যায় বাকি থাকবে পাটিগণিতের, লসাগু গসাগু, শতকরা, লাভ ক্ষতি এবং অনুপাত সমানুপাত। আর বীজগণিতের 2টা অধ্যায় বাকি আছে, সমীকরণ রিলেটেড 2টা অধ্যায়। তাহলে এই জিনিসগুলো যেন খুব তাড়াতাড়ি শেষ করতে পারি, অ্যাটলিস্ট এই জানুয়ারির মধ্যে যেন ফুল পাটিগণিত শেষ হয়ে যায়, এই চেষ্টাটা থাকবে। এই জন্য যে কয়টা এক্সট্রা ক্লাস দেওয়া লাগবে আমি কিছু এক্সট্রা ক্লাস দিব, ঠিক আছে। এটা একটু খেয়াল রাখবেন। আর আপনাদের বিসিএস এর অংশটুকু আর কি আগে শেষ করব। এরপরে নন বিসিএস যেগুলো আছে সেগুলো আমাদের ধীরে সুস্থে চলতে থাকবে। বিসিএসটা শেষ হয়ে গেলে মার্চে যদি পরীক্ষা হয়ে যায়, তখন এন্ডিং মুহূর্তে গিয়ে সিলেবাস শেষ করলে তো সমস্যা। আপনারা যেন প্রপারলি রিভিশন দিতে পারেন এবং একটা এক্সাম শিডিউল কিন্তু আপনাদের দেওয়া হয়েছে, সেই অনুসারে যেন এক্সাম দিতে পারেন, এই জন্য এই টার্গেট। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা। যদি প্রত্যেকে বুঝেন এই সূত্রগুলো, আপনারা লেখেন ফর্মুলা ক্লিয়ার, এরপর আমি অঙ্কের দিকে যাব। কমেন্ট করেন ফর্মুলা ক্লিয়ার। আচ্ছা, আমি প্রথম দিক থেকে যাই। আপনাদের যে শীটটা দিয়েছি সেখান থেকে নতুন শীটেই প্রথম কোশ্চেন হচ্ছে 42তম বিসিএস এর কোশ্চেন। একটা চৌবাচ্চা বা এই যে সুইমিং পুল চিন্তা করেন, এটার 8,000 লিটার পানি ধরে, মানে ওয়াটার ক্যাপাসিটি হচ্ছে 8,000 লিটার। এটুকু হচ্ছে পানি ধরে। এখন এই যে পুলটা আছে,
ঠিক আছে, এখন আমি তো এটা 2 ডাইমেনশনাল লাগছি। আপনারা যে সুইমিং পুল যদি চিন্তা করেন, তার একটা দৈর্ঘ্য আছে, তার একটা প্রস্থ আছে, তার একটা হাইট আছে, 3টা ফ্যাক্টর আছে। তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য বলছে লেন্থ 2.56 মিটার, প্রস্থ বলছে উইথ 1.25 মিটার। তাহলে গভীরতা বা উচ্চতা কত, মানে হাইটটা কত? তাহলে এই যতটুকু পানি ধরে এটা কিন্তু তার আয়তনের সমান পানি ধরে, মনে রাখবেন। তাহলে এই যে 8000 লিটার ধরে, 8000 লিটার মানে আয়তনটা কত? এখন এই জিনিসগুলো দেওয়া আছে হচ্ছে মিটারে, এটা মিটার, এটা মিটার, তাহলে এটাও তো মিটারে আসবে, ঠিক আছে। তাহলে 1 লিটার সমান আমাদের এই যে 8000 লিটার, এটা হচ্ছে টোটাল চৌবাচ্চাটার আয়তনে কনভার্ট করতে হবে এই মিটারের সাহায্যে। তো আমাদের এখানে দেখেন আয়তন হচ্ছে 1 লিটার সমান হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে ফর্মুলা, 1 লিটার সমান হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার। তাহলে আমার আছে হচ্ছে 8000 লিটার। তাহলে 8000 লিটার হবে 8000 ইন্টু আবার 1000 জন্য 3 শূন্য ঘন সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আমাদের আয়তন। এখন এই ঘন সেন্টিমিটার হইলে আমার তো দরকার সেন্টিমিটার না, আমার তো দরকার হচ্ছে ঘন মিটার আয়তনটা। এই জন্য এটাকে মিটারে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তাহলে মিটারে কনভার্ট করতে গেলে কি দিয়ে ভাগ করা লাগবে? ভাগ করা লাগবে, দেখেন 3টা ডাইমেনশন আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এই সবকটার সেন্টিমিটারকে যদি আপনি মিটারে নিতে চান, মনে করেন 500 সেন্টিমিটার, এটাকে 100 দিয়ে ভাগ করলে আপনার 5 মিটার দাঁড়াবে। মানে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যকে আপনি 100 দিয়ে ভাগ করলে আপনার মিটারে কনভার্ট হয়ে যায়। সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করতে গেলে আমাদের 100 দিয়ে ভাগ করা লাগে। মিটার থেকে সেন্টিমিটারে নিতে গেলে 100 দিয়ে গুণ করা লাগে। মিটার থেকে সেন্টিমিটারে নিতে গেলে 100 দিয়ে গুণ করা লাগে। আর সেন্টিমিটার থেকে মিটারে নিতে গেলে 100 দিয়ে ভাগ করা লাগে, জাস্ট একটা লেন্থকেই। তাহলে এই আয়তনটার মধ্যে কিন্তু 3টা লেন্থ আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এই জন্য 3টা 100 দিয়ে ভাগ করতে হবে যদি আপনি এটাকে ঘন মিটার নিতে চান। তাহলে 3টা 100 দিয়ে ভাগ করা মানে 2 শূন্য 2টা কাটা, এখানে 2 শূন্য কাটা, এখানে 2 শূন্য কাটা, তাহলে থাকতেছে হচ্ছে 8। তাহলে 8 ঘন সেন্টিমিটারের পরিবর্তে 8 ঘন মিটার হয়ে যাবে আমাদের হচ্ছে আয়তন। এটার নাম কি? আয়তন। তাহলে 8000 লিটার ক্যাপাসিটি আয়তনটাকে আমরা প্রথমে ঘন সেন্টিমিটার নিতে পারবো, তার মানে পরবর্তীতে আমি এটাকে আয়তনে কনভার্ট করতে পারবো। তাহলে 8 ঘন সেন্টিমিটার হচ্ছে আমার আয়তন। এখন এবার অ্যাকর্ডিং টু ফর্মুলা আয়তন কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ইকুয়াল টু হচ্ছে আয়তন। 8 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ইকুয়াল টু হচ্ছে আমাদের আয়তন। এবার অঙ্ক করেন, এটা কত দাঁড়াবে? তাহলে হাইট ইকুয়াল টু কত দাঁড়াবে? 8/8 তো না, মানে ইংলিশে 8 লিখি, বাকিগুলো ইংলিশে লিখছি, এটাও ইংলিশে লিখবো। তাহলে 8/2.56 ইন্টু 1.25। এখন এই যে গুণের ব্যাপার স্যাপার, এগুলো আমাদের তো আসলে ক্যালকুলেটরের প্রয়োজন। এখন ক্যালকুলেটর ছাড়া আমরা অঙ্কটা করবো কিভাবে একটু দেখেন। আমি এই দশমিকটা উঠাই দিতে চাচ্ছি, তাহলে এখানে 2টা শূন্য অ্যাড হবে, এবং এই দশমিকটা উঠাই দিলেও এখানে 2টা শূন্য অ্যাড হবে। তার মানে আমাদের দশমিকটা উঠে গেল, 2টা শূন্য অ্যাড হয়ে গেছে। আশা করি এইটুকু বুঝতে পারছেন, কারণ দশমিকের জন্য 2 ঘর থাকে, 2টা শূন্য। এবার 25 দিয়ে যদি এটা কাটেন, তাহলে 5×25 125, আর 25 দিয়ে এটাকে কাটলে কত? 3×25 75, হাতের থাকবে 5, 5 দিয়ে শূন্য 32, আর 2 শূন্য এখানে থাকবে। এই হচ্ছে আমাদের 3200। তাহলে 3200কে এই যে এই 256 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। 3200কে 256 দিয়ে ভাগ করলে কত দাঁড়াবে জানি না, এটা কাটাকাটি ধীরে 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 আমাদের করে আসতে হবে, কিছু করার নাই। মাঝে মধ্যে কোশ্চেন আসলে এরকম অ্যাবনর্মাল চলে আসে। আমাদের কাটাকাটিটা আমি একটু দেখাই দিচ্ছি, এইটুকু মুছে, নিচে আর যাওয়া যাবে না, তো আমাকে মুছতে হবে। তাহলে এইটুকুতে দাঁড়ালে হচ্ছে 3200 ভাগ হচ্ছে 256 ইন্টু হচ্ছে 5। তাহলে 5 দিয়ে আবার কাটাকাটি করা যায়, কিন্তু এই 5 দিয়ে কিন্তু আপনি এটাকে কাটতে পারেন।
5 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 5 6 30, হাতের থাকবে 2, 2 দিয়ে শূন্য করে ধরলে 4 5 20 আর হচ্ছে শূন্য, শেষ। তার মানে আমার হচ্ছে এটুকুই রেজাল্ট। এবার হচ্ছে এটাকে আবার 4 দিয়ে কাটাকাটি করা যায়, কমাইতে পারবেন। 4 দিয়ে কাটলে 4 6 24, হাতের 1 থাকে, 4 4 16 64, আর 4 দিয়ে এটা কাটলে 4 16 64 160 হয়। আবার এটাকে 4 দিয়ে কাটাকাটি করা যায়, তাহলে 4 দিয়ে করলে হচ্ছে 4 16 64, আর এটা হচ্ছে 40। আবার 4 দিয়ে কাটলে এটা 4, এটা হচ্ছে 10, দেন 2 দিয়ে কাটলে 2, এটা হচ্ছে 5, সুতরাং 5/2 অর্থাৎ 2.5, এ হচ্ছে রেজাল্ট। কাটাকাটি যাই, সময় লাগবে। আমি যেমন যেমন করে করে ভেঙে ভেঙে করছি, একটু টাইম লাগবে, কিন্তু উত্তরটা বের হবে। এখন দু একটা কোশ্চেন তো এরকম বড় আসে। আপনি যদি 42তম বিসিএস কোশ্চেন দেখেন, দেখবেন 3-4টা কোশ্চেন এমন আছে যে 10 সেকেন্ডের মধ্যে উত্তর বের হয়ে যায়, একদম পিওর বেসিক দিয়েই। এই জন্য আমাদের অঙ্ক দু একটা বড় দেখে বিব্রত হওয়া যাবে না, কোশ্চেনটা ওভারঅল ব্যালেন্স হয়। বড় কোশ্চেন দিলে আবার কোশ্চেনই ছোট কোশ্চেন থাকে, এই জন্য আপনি পারেন কিনা এটা একটু দেখতে হবে। তো আশা করি ওভারঅল সবাই বুঝছেন, বুঝলে লেখেন হচ্ছে ক্লিয়ার, CLR, কমেন্ট করেন ক্লিয়ার। এই একটা ম্যাথ বুঝলে আপনারা এই পানি রিলেটেড বা চৌবাচ্চা রিলেটেড অঙ্কগুলো ইজিলি করতে পারবেন। মোহাম্মদ তহিন হোসেন 1.25 না, উত্তরটা হচ্ছে 1.5, সরি 2.5। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন হচ্ছে একটা চৌবাচ্চার দৈর্ঘ্য বলছে 3 মিটার, 3 মিটার, প্রস্থ হচ্ছে 2 মিটার, আর উচ্চতা হচ্ছে 4 মিটার। বলছে তাহলে এখানে কত লিটার পানি ধরবে? তাহলে আপনার আয়তন কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে? 3 × 6, 4 কত 24, তাহলে 24 ঘন মিটার হচ্ছে আয়তন। তাহলে আপনাকে বলছে কত লিটার পানি ধরবে, তাহলে এই 24 ঘন মিটারটাকে আপনাকে লিটারে কনভার্ট করতে হবে। এক্ষেত্রে আপনার সূত্র কাজ করবে এটা, 1 ঘন মিটার সমান 1000 লিটার। 1 ঘন মিটার সমান সমান হচ্ছে 1000 লিটার। আপনারা যাদের হাতে বই আছে, সবার হাতে বই আছে জানি, নতুন এডিশন হোক বা পুরাতন এডিশন হোক, বই তো আছে আপনাদের। এই বইয়েই দেখবেন সূচিপত্র দেখবেন, পাটিগণিতের অংশে আর কি, পরিমাপ নামে একটা অধ্যায় আছে, পরিমাপ ও একক। সেই পরিমাপ ও একক অধ্যায়ের ডাটাগুলো মুখস্থ রাখতে হবে, যত বেশি সম্ভব পারতে হবে, মুখস্থ করতে হবে। কারণ এগুলো ধরেন 1 কিলোমিটার সমান কত গজ, কত ফিট, কত মিটার, এগুলো বিভিন্ন এককে আমাদের কোশ্চেন ডিরেক্টলি পরীক্ষায় আসে, ঠিক আছে? 1 মিটার সমান কত ইঞ্চি কোশ্চেন আসে, তো এগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে। তো সেখানে আপনার এই জিনিসগুলো পাবেন যে 1 ঘন মিটার মানে সমান 1000 লিটার, একটু আগে যেটা লিখছি সেটাও পাবেন। তাহলে 24 ঘন মিটার মানে কত হবে? তাহলে 24,000 লিটার পানি ধরবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের উত্তর। 3 4 5 এগুলো সহজ, একই জাতীয় করছি। নেক্সট যান 6 নম্বর কোশ্চেন। এটা আপনাদের নতুন বইও আছে, 33তম বিসিএস এর কোশ্চেনটা, 33তম বিসিএস এর কোশ্চেন নিউ বইও একটু দেখেন। বিসিএস কোশ্চেন গুলো প্রথম আছে 33তম বিসিএস এর কোশ্চেন। একটা সাবানের আকার, ধরেন ছোট্ট একটা সাবান, এরকম একটা সাবান, এটা 3 ডাইমেনশনাল হতে পারে। ধরেন আপনার এরকম 3 ডাইমেনশনাল একটা সাবান আছে, এই সাবানের আকার হচ্ছে 5 × 3 × 1.5 সেন্টিমিটারে আর কি।
সেন্টিমিটার এককে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলতে বোঝাইছে এটা আর কি। 5.3 1.5 বলতে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বোঝাইছে, দৈর্ঘ্য 5 প্রস্থ 3 উচ্চতা হচ্ছে 1.5। এটা হচ্ছে একটা সাবান। এখন আপনার একটা বক্স আছে, বড় একটা বক্স, এই বক্সের আবার আয়তন হচ্ছে 55 ইন্টু 48 ইন্টু 30। এটা হচ্ছে আপনার বক্সটার আয়তন, বক্সটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে এই বক্সটার মধ্যে কতগুলো সাবান আটবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। মানে ধরেন আপনার একটা বড় একটা কার্টুন আছে বা বক্স যেটাই বলেন, এই বক্সের দৈর্ঘ্য 55 48 30, এর মধ্যে আপনি সাবান রাখবেন, তাহলে কয়টা সাবান রাখতে পারেন? তাহলে প্রতিটা সাবানের মেজারমেন্ট এটা দিচ্ছে। আপনি চিন্তা করেন যে আপনার যদি একটা পাত্র আছে, তাহলে একটা পাত্রের তো একটা নির্দিষ্ট আয়তন আছে, আবার একটা বস্তু আছে, এই বস্তুরও তো একটা নির্দিষ্ট আয়তন আছে। তাহলে আপনি কতটা বস্তু রাখতে পারবেন? টোটাল আয়তনটাকে নির্দিষ্ট বস্তুর আয়তন দিয়ে ভাগ করলেই টোটালটা বের হয়ে যাবে যে ক্যাপাসিটি কতটুকু। তাহলে আমার টোটাল আয়তন হচ্ছে এটা, আমাদের গুণ করার দরকার নেই, বুঝছেন? আপনারা গুণ করবেন না, গুণ করতে গেলে কিন্তু বিপদে পড়বেন, গুণটা করবেন না। দৈর্ঘ্য বস্তু উচ্চতা দিচ্ছে, এটা হচ্ছে আমাদের বক্সের আয়তন, এটাতে ভাগ করবো সাবানের আয়তন দিয়ে, তাহলে 5 ইন্টু 3 ইন্টু কত 1.5। তাহলে এখানে একটা ক্যালকুলেশন করে নেব এই কাজটা, এই যে দশমিকটা উঠাই দিয়ে এখানে 10 গুণ দিয়ে দিব, কারণ দশমিকের জন্য 1 আর এক ঘরের জন্য 0, এগুলো অনেক চ্যাপ্টারে করছি। তাহলে এবার একটু কাটাকাটি করেন, এই 15 দিয়ে 30 কে কাটলে হচ্ছে 2, 3 দিয়ে 48 কে কাটলে হচ্ছে 16, আর 5 দিয়ে 55 কে কাটলে হচ্ছে 11। আমি ছোট করে নিলাম, ঠিক আছে? তাহলে আপনার এখন ক্যালকুলেশনটা কি দাঁড়াবে? এই 10-এর ব্যাপারটা পরে রাখেন, 16 দুগুণে 32, 32 কে 11 দিয়ে গুণ দিব, তাহলে 32 ইন্টু 11 কত? 2 3 2 3 2 5 3, তাহলে 352 আসে 32 ইন্টু 11তে, কারণ 16 দুগুণে 32 ইন্টু 11, আর 10-এর জন্য একটা শূন্য দাঁড়াবে, তাহলে 3520টা সাবান আটবে। এটা হচ্ছে রেজাল্ট, হইল না? ও না হওয়ার কারণ আছে, না হওয়ার কারণ আছে। যে ডাটা প্রশ্নে লিখছি সে অনুসারে আপনার এটা হয়েছে 3520, কিন্তু এখানে মিস করছি আমি, বইয়ের অনুসারে এটা হচ্ছে 4 দিচ্ছে, বুঝছেন? বইয়ে 4। আচ্ছা তাহলে 4 দিয়ে করি, উপরে ছিল 55 ইন্টু 48 ইন্টু 30, আর নিচে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 1.5, আমি 4 এর জায়গায় 3 লিখে ফেলছি, এজন্য আমার রেজাল্ট আসছে 3520। 4 দিলে কি হবে? এই যে আবারও এই দশমিকটা উঠে এখানে একটা 10 দেন, তাহলে 15 দিয়ে এটা কাটলে হচ্ছে 2, 4 দিয়ে এটা কাটলে হচ্ছে 12, 5 দিয়ে এটা কাটলে হচ্ছে 11। তাহলে আপনার এখন কাজ হবে 12 দুগুণে 24, 24 কে 11 দিয়ে গুণ, তাহলে 24 ইন্টু 11, 4 2 4 2 4 6 2, আর একটা শূন্য হবে 10-এর জন্য। তাহলে 2640 হচ্ছে আপনার অ্যাকচুয়ালি রেজাল্ট, যেটা বইয়ের কোশ্চেন 4 ধরলে। আর ভুলে আমি লিখে বলছি 4 এর জায়গায় 3 প্রস্থটাকে, এই জন্য উত্তর আসছে 3520। এতে কিন্তু আপনার কনসেপ্টের কিন্তু কোনো চেঞ্জ নেই। ওভারঅল ম্যাথটা যদি বুঝে থাকেন একটু কষ্ট করে ওকে লেখেন, ওকে যদি বুঝে থাকেন একটু ওকে লেখেন, তাহলে আমি পরের অঙ্কে যাব। আচ্ছা পরে হচ্ছে 8 নম্বর কোয়েশ্চেন। 8-এ দেখেন এগুলো সহজ সহজ কোয়েশ্চেন, জাস্ট প্র্যাকটিসের জন্য করতেছি। 18 ফিট উঁচু একটা বাক্সের দৈর্ঘ্য হচ্ছে 3 ফিট,
আর প্রস্থ হচ্ছে 2 ফিট। দেখেন দৈর্ঘ্য মাত্র 3 ফিট আর প্রস্থ হচ্ছে 2 ফিট আর হাইট হচ্ছে 18 ফিট। তাহলে আয়তন কত? তাহলে আয়তন মানে কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা তো আয়তন। তাহলে 3 দুগুণে 6, 6 18 কত? 108। এটা হচ্ছে রেজাল্ট। ও 18 ফিট বলে নাই, সরি একটু মিস্টেক, 18 ইঞ্চি বলছে। এই সিম্বল দিছে, সিম্বল 18 ডাবল টান দিচ্ছে, বুঝছেন? আমি খেয়াল করি নাই, জাস্ট 18 সংখ্যাটা নিচ্ছি। তাহলে ভাই 18 ইঞ্চি যদি আপনার উচ্চতা হয়, দৈর্ঘ্য বলছে 3 ফিট, প্রস্থ 2 ফিট, তাহলে 18 ইঞ্চি মানে কত ফিট? আপনারা জানেন 12 ইঞ্চি মানে 1 ফিট, কিন্তু 12 ইঞ্চি মানে 1 ফিট, তাহলে 18 ইঞ্চি মানে কত? 1.5 ফিট। তাহলে উচ্চতা হচ্ছে 1.5 ফিট। তাহলে 3 ইন্টু 2 ইন্টু 1.5 হবে। তাহলে 1.5 দুগুণে হচ্ছে 3, 3 3 9, রেজাল্ট হচ্ছে 9, 9 ঘন ফিট। ঘন ফুট। যে কোনো আয়তন মানে ঘন হবে, আর একক যেটা আছে সেটা, ফুট হইলে ফুট, ইঞ্চি হলে ইঞ্চি, মিটার হলে মিটার, সেন্টিমিটার হলে সেন্টিমিটার। এটা 18 ইঞ্চি বলছে, অর্থাৎ 18 ইঞ্চি মানে 1.5 ফিট। আর যদি 18 ফিট বলতো তাহলে ডাইরেক্ট গুণ হইতো। 9 নম্বর কোশ্চেন, একটি কাঠের বাক্সের দৈর্ঘ্য হচ্ছে 5, প্রস্থ হচ্ছে 4। দৈর্ঘ্য 5, প্রস্থ হচ্ছে 4, আর আয়তন, ঠিক আছে, এটা দেওয়া হচ্ছে কত? আয়তন তো ভলিউম, ক্ষেত্রফল তো হচ্ছে আমাদের এরিয়া। তাহলে আয়তন দেওয়া আছে 40 ঘন সেন্টিমিটার, এগুলো হচ্ছে সেন্টিমিটারে দেওয়া। তাহলে আয়তন দেওয়া আছে, আমাদের বলছে উচ্চতাটা কত, হাইট কত। তাহলে আমরা আয়তনের সূত্র কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ইকুয়াল টু 40। তাহলে এই হচ্ছে 20 ইন্টু উচ্চতা ইকুয়াল টু 40। সুতরাং উচ্চতা দাঁড়াবে কত? 2। রেজাল্ট হচ্ছে 2। সহজে বেরোয়। আচ্ছা, তাহলে এই ধরনের সহজ সহজ কোশ্চেন আছে অনেকগুলি, আপনারা এগুলো করবেন। এগুলো তো শুধুমাত্র আয়তন রিলেটেড আছে। তাহলে আমাদের তো আরো সূত্র বলছিলাম, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলছি, কর্ণ বলছি, আয়তন বলছি, সবই বলছি। তাহলে আমি এখন একটা অঙ্ক নেই, অঙ্কনে আমি সবগুলো ভ্যালু বের করে দেখাই যে কিভাবে সবগুলো ভ্যালু বের করব। আমি এখন 12 নম্বর কোশ্চেনটা নেব। এটা হচ্ছে বোর্ড বইয়ের কোশ্চেন, 9 10 সাধারণ গণিতের বইয়ের অনুশীলনের 8 নম্বর কোশ্চেন। একটা আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য বলছে 16 মিটার, প্রস্থ বলছে 12 মিটার, উচ্চতা বলছে 4.5 মিটার। তাহলে আপনার তিনটা জিনিস চাইছে, আয়তন, পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য। আপনি সবই বের করেন। দেখেন আপনাদের পরীক্ষায় এই ধরনের ডাটা দেওয়ার সম্ভাবনা খুব কম, একটু ছোট ছোট সংখ্যা দেবে। দেখতেই পাচ্ছেন যেগুলো জব কোশ্চেন, এগুলোতে 4 3 2 এগুলোই দেয়, যেন আমাদের ক্যালকুলেশনটা সহজ হয়। দেখেন আয়তন কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে? তাহলে আমরা একটু সহজ করার সুবিধার্থে 2 দিয়ে এটা গুণ করে ফেলি। তাহলে 16 ইন্টু এটাকে 6 রাখি আর এটাকে 9 বানায় ফেলি। কারণ 12 কে যদি আপনি 6 ইন্টু 2 বানান, তাহলে 2 দিয়ে 4.5 কে গুণ দিলে 9 একটা রাউন্ড ফিগার দাঁড়ায় আর কি, তখন ক্যালকুলেশন করতে সহজ হবে। তাহলে 6 16 96, 96 কে আপনি 9 দিয়ে গুণ দিবেন। 6 9 54, 4 হাতের আছে 5, 9 9 81 পাশে 86। তাহলে 864 ঘন মিটার হচ্ছে আমাদের এটার আয়তন। তাহলে আমাদের একটা রেজাল্ট হয়ে গেল, 16 12 4.5। হইল না তো? ও না, হয়েছে। আয়তন হচ্ছে 864, হ্যাঁ ঠিক আছে, আয়তন হচ্ছে 864। তাহলে আমাদের একটা গেল। এবার হচ্ছে আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করব। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ, এটা হচ্ছে ফর্মুলা। 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। তাহলে 2 ইন্টু এবি কত? 16 ইন্টু 12 প্লাস 12 ইন্টু 4.5 ইন্টু 4.5 ইন্টু হচ্ছে 16।
তাহলে এই গুণফলগুলো আপনার ধীরে ধীরে করতে হবে। ঠিক আছে, 16-12 গুণ দিলে কত? 160, আর 16 গুণ 32, 192, প্লাস 12, মানে আপনি যদি এটাকে 9 বানায় ফেলেন তাহলে 6 ইন্টু 9, 6 নং কত? 54, প্লাস এটাকে যদি আপনি 9 বানায় ফেলেন তাহলে এটা হবে কত? 8, 16 বাইঙ্গা, তাহলে 8 নং কত? 72, এর সাথে আছে কত? 2, তাহলে 2 ইন্টু এটুকু যোগ করলে কত? 192, আর হচ্ছে 54, এটা যোগ করলে 196, এর সাথে 50 যোগ করলে হচ্ছে 246, 246 সাথে 2 যোগ করলে 248, আর হচ্ছে 70, মানে 358। 358 আবার 2 দিয়ে গুণ দিলে 600, 700, কত আসে দেখে নিই, 636 হয় উত্তরটা, 318 হয় আমার এখানে, আমি 358 লিখে ফেলছি। একটু আবার একটু হিসাবটা করে নিই, দেখি 192, 54, 72, এই দুইটা যোগ করলে আসতেছে 196, মানে 146, 146 সাথে 148, সরি 318 হয়, 318 মানে হচ্ছে 636। এটা হচ্ছে আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বর্গ একক, মানে বর্গ মিটার হবে, একক মানে বর্গ মিটার। আমি ক্যালকুলেটর নাই তো আসলে করছি, আপনাদেরও ক্যালকুলেটর নাই, মুখে মুখে করতে হবে। আর আমার তুলনায় আপনারা ক্যালকুলেশন একটু ফাস্ট হবেন, এর একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমি কিন্তু ক্যালকুলেশন করে অভ্যস্ত না, কারণ ক্লাসে অঙ্ক করাই, ফর্মুলা লিখে মান আপনাদের উপর ছেড়ে দেই, আর বাসায় যদি কখনো বই লিখতে করি ক্যালকুলেটর ইউজ করি যেন ডাটা ভুল না হয়। তাহলে ক্যালকুলেশন প্র্যাকটিস কিন্তু আমার চেয়ে আপনারা বেশি করবেন, এই জন্য আপনারা আমার চেয়ে দ্রুত করতে পারবেন। লাস্ট হচ্ছে কর্ণ। তাহলে কর্ণের ফর্মুলা কি? রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এটা বড় সংখ্যা আসবে, রুট a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, তার মানে রুট 16 স্কয়ার, 12 স্কয়ার, আর হচ্ছে 4.5 স্কয়ার। 16 স্কয়ার জানি 256, 12 স্কয়ার হচ্ছে 144, কত হচ্ছে 4.5 স্কয়ার, কত একটু ভেজাল, এটা 45 স্কয়ার করে 2 ঘর আগে দশমিক দিয়ে দিবেন, 45 ইন্টু 45 করলে 2025 আসবে, 2 ঘর আগে দশমিক দিলে 20.25। ঠিক আছে, তাহলে ওভারঅল আমাদের কত দাঁড়ালো? 144 আর 256 হবে 400, অথবা এটা হচ্ছে 420.25। তো 400 মানে হচ্ছে 20 স্কয়ার, আর 400 মানে হচ্ছে 20 স্কয়ার, আর 441 মানে হচ্ছে 21 স্কয়ার। তার মানে যেহেতু 420 দশমিক সামথিং, এটা 20 দশমিক সামথিং এ আসবে। তাহলে অপশনের মধ্যে 20 দশমিক সামথিং যেটা পাবেন এটা রেজাল্ট দিয়ে দিবেন, মানে 20 আর 21 বর্গ সংখ্যার মাঝামাঝি 420.25 আসে, তাহলে এটা হচ্ছে 20 পয়েন্ট সামথিং। তো আবারও বলি যে আপনাদের এটা বোর্ড বইয়ের কোশ্চেনের ডাটা বিধি আমি নিয়েছি, পরীক্ষায় যদি কোশ্চেন আসে আপনাদের এই ডাটা দিবে না, ডাটা সহজ করে দিবে যেন ইজিলি অঙ্ক করতে পারেন, আপনার কনসেপ্ট বুঝতেই। ওকে, আপনারা একটু কষ্ট করে সি সি লেখেন, যে কনসেপ্টটা ক্লিয়ার, মানে অঙ্ক আসলে পারবেন। একটু কমেন্ট করেন সি সি। আচ্ছা, এরপর হচ্ছে 14 নম্বরটা করব, এটা নতুন পুরাতন সব বই আছে। একটা আয়তাকার ঘনবস্তুর মাত্রাগুলো দেওয়া আছে 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং হচ্ছে 3 সেন্টিমিটার। মাত্রা বলতে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বোঝায়। এখন বলছে এটার কর্ণের সমান বিশিষ্ট ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? কর্ণের সমান ধার বিশিষ্ট, তাহলে কর্ণের সমান ধার মানে হচ্ছে বাহু, মানে কর্ণের সমান বাহু বিশিষ্ট ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। আগে এটার কর্ণ কত বের করি। এটার কর্ণ হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার,
কত আসে দেখি, 25, 16, 9, 25, 16 হচ্ছে 9, 16, 50, 25 আর 25, 25 হচ্ছে 50, তার মানে এটা হচ্ছে 2 into 25 মানে হচ্ছে 5√2। ভালো কথা। তাহলে এটা হচ্ছে কর্ণ। তাহলে কর্ণের সমান বাহু বিশিষ্ট ঘনকের ধার, ধার মানে কিন্তু বাহু, তাহলে ঘনকের ধার বা ঘনকের বাহু যেটাকে বলেন ধার হচ্ছে 5√2, মানে আয়তাকার ঘনবস্তুর কর্ণ যা, ঘনকের ধারটাও তত। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্র বলেছে 6a², মানে a মানে বাহু, তাহলে 6 into এই যে 5√2 হোল স্কোয়ার, তাহলে 6 into এটা মানে কত জানি 50, তাহলে 5, 6, 30, 300 হচ্ছে রেজাল্ট। ডান কমেন্ট করেন বুঝলে, ডান, ডান কমেন্ট করেন এটা বুঝলে। আজকে মনে হয় শুধু আয়তাকার ঘনবস্তুতেই থাকতে হবে, কারণ এটা একটু বড়ই, আর বাকিটুকু কালকে পারবো, কারণ এই গোলক বেলন টেলন এগুলো খুব কম কোশ্চেন, খুব লিমিটেড, ফর্মুলাটা দিয়ে একটা দুটো অঙ্ক করে হয়ে যাবে। তো ঘনকটা নেক্সট ক্লাসে করবো না, আজকে আয়তাকার ঘনবস্তুটাই করি, কারণ প্র্যাকটিস অনেক করলে আপনাদের সুবিধা হবে, আর এক ক্লাসে বেশি টপিক শেষ করতে গেলে কোশ্চেন স্কিপ করতে হয়। নেক্সট হচ্ছে প্রশ্ন নং 16। একটি দেয়ালের দৈর্ঘ্য 25, উচ্চতা 6 এবং পুরুত্ব হচ্ছে 30। দৈর্ঘ্য দেয়ালের 25, উচ্চতা হাইট মানে হচ্ছে 6, আর পুরুত্ব, পুরুত্ব মানে কিন্তু প্রস্থ বলতে গেলে এটা হচ্ছে 30 সেন্টিমিটার, 30 cm, এটা কিন্তু মিটার, এটাও মিটার, তাহলে এটা হচ্ছে 0.3 মিটার। 100 দিয়ে ভাগ করতে হয়, সেন্টিমিটারকে মিটারে নিতে গেলে 100 দিয়ে ভাগ করা লাগে। আপনি চাইলে সবগুলি সেন্টিমিটারে নিয়ে নিতে পারেন, এটাও সুবিধা, কিন্তু কোনটা করলে সুবিধা হবে আমরা পরের ডাটা দেখি কি করতে হবে। এই দেয়াল তো জানেন, দেয়ালের একটা, মনে করেন যে দেয়ালের একটা হাইট থাকে, উচ্চতা, দৈর্ঘ্য থাকে, আর পুরুত্ব মানে প্রস্থটা কিন্তু কম থাকে, নর্মালি 8 ইঞ্চি থাকে আর কি, এটা 30 সেন্টিমিটার বলছে। তাহলে দেওয়ালটি ইট দিয়ে যদি তৈরি করতে হয়, তাহলে প্রয়োজন ইটের সংখ্যা কত? এখন একটা ইটের ডাইমেনশন দেওয়া আছে, ইটের ডাইমেনশন হচ্ছে 10 into 5 into 3, এটা হচ্ছে ইটের ডাইমেনশন। তাহলে আমাদের দেয়ালের ডাইমেনশন এটা, এটা হচ্ছে ইটের ডাইমেনশন, এটা কিন্তু সেন্টিমিটারে দেওয়া, তাহলে আমাদের এগুলোকে সেন্টিমিটারে নিতে হবে, এটা মিটার নেওয়ার দরকার নেই। এটা হচ্ছে 2500 সেন্টিমিটার, এটা হচ্ছে 600 সেন্টিমিটার, আর এটা তো 30 সেন্টিমিটার আছে। যেহেতু দেয়ালের ডাইমেনশন মিটারে নেওয়া যাবে, কিন্তু ইটের ডাইমেনশনটা যেহেতু সেন্টিমিটারে দেওয়া আছে, আমাদের সেন্টিমিটার অঙ্কটা করলে সহজ হয়। তাহলে একটা ইটের আয়তন কত? 550 ইন্টু 3 কত? 150, তাহলে 150 ঘন সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের একটা ইটের আয়তন, আর এটা হচ্ছে আমাদের টোটাল দেয়ালের আয়তন। তো দেয়ালের আয়তনকে ইটের আয়তন দিয়ে ভাগ করলে আমাদের ইটের সংখ্যা বেরোয়। তাহলে এই গুণটা আপনি করতেও পারি, না করলেও চলতো, এরপরও দিয়ে ফেলছি, সমস্যা নেই। 2500 ইন্টু হচ্ছে 600 ইন্টু হচ্ছে 30 ভাগ হচ্ছে কত? 150, তাহলে 30 দিয়ে 150 কে কাটলে 5, আর 5 দিয়ে 2500 কে কাটলে হচ্ছে 500, তাহলে 500 ইন্টু 600 গুণ দিলে কত? 530, আর এই 2 শূন্য, এই 2 শূন্য এখানে অটোমেটিক্যালি গিয়ে যোগ হবে। তাহলে আমাদের 3 লাখ ইট লাগবে, দেয়ালটা ইট দিয়ে গাঁথতে 3 লক্ষ ইট লাগবে। আপনারা যদি বুঝেন লেখেন যে বুঝছি। হাসান আরিফ, অনেকদিন পর লাইভ ক্লাস করছি ভাই, আপনাদেরও মিস করি, জানি ব্যস্ততা, অনেকে আছে যে পিছিয়ে গেছেন, পিছন থেকে কভার করতেছেন, অনেকে আছেন যে ম্যাথ একটু আগাইলেও অন্য সাবজেক্ট পিছিয়ে গেছেন, ম্যাথটা সাময়িক বিরতি দিয়ে অন্য সাবজেক্ট আগাচ্ছেন, নানান কারণে আপনারা এখানে লাইভ করতে পারেন, এগুলো বুঝি, তবে রেগুলারিটি মেনটেন করে পড়াটা করে ফেললে ভালো। তো যদি বুঝে থাকেন একটু কমেন্ট করেন ডান, ম্যাথটা যদি বুঝে থাকেন তাহলে কমেন্ট করেন ডান, কারণ এই রিলেটেড বেশ কয়েকটা ম্যাথ আছে।
ওকে। আচ্ছা, ইমিডিয়েট পরেরটি করি, এটা পুরাতন বইয়ে আছে 17 নম্বর, হিমাগারের অঙ্কটা। হিমাগার তো বুঝেনি, কোল্ড স্টোরেজ আর কি। তাহলে একটা হিমাগারকে নবায়ন করার জন্য এর দৈর্ঘ্য 30% এবং প্রস্থ 50% বাড়ানো হলো এবং উচ্চতা 20% কমানো হয়েছে। তাহলে একটু দেখি, লেন্থ হচ্ছে 30% ইনক্রিজ প্লাস করছি, প্রস্থ হচ্ছে 50% বাড়ানো হয়েছে, এটাও ইনক্রিজ হয়েছে, আর হাইট 20% মাইনাস করা হয়েছে, মানে কমানো হয়েছে। মানে হিমাগারের আগের আয়তন থেকে আর কি দৈর্ঘ্য কমানো বাড়ানো হয়েছে, প্রস্থ বাড়ানো হয়েছে, কিন্তু উচ্চতা কমানো হয়েছে। তাহলে নবায়নকৃত হিমাগারের আয়তন পুরনো হিমাগার আয়তনের তুলনায় শতকরা কত বেশি। মানে এতে দেখা গেছে যে নতুন যে হিমাগারটা তৈরি হবে তার আয়তনটা আগেরটার চেয়ে একটু বেশি হয়েছে, তাহলে পার্সেন্টেজে কত বেশি। তাহলে আমরা ধরে নেই আগের আর কি, দৈর্ঘ্য আগে ছিল 100, প্রস্থ ধরে নেই 100 ছিল, এবং উচ্চতাও ধরে নেই 100 ছিল। তাহলে নতুন 30% বৃদ্ধি পাইছে, মানে এটা 130 হয়েছে। প্রস্থ 50% বৃদ্ধি পাইছে, মানে এটা 150 হয়েছে। আর হাইট 20% কমেছে, মানে এটা 80 হয়েছে। তাহলে পুরাতন আয়তন কত ছিল? 6টা শূন্য, 1 2 3 4 5 6টা, ঠিক আছে। আর নতুন আয়তন কত, এই কটা গুণ দিতে হবে। তাহলে 130 150 80 আপনার একটু গুণ দিয়ে নেবেন, আমি ডিরেক্টলি লিখে ফেলি। এটা গুণ দিলে হয় হচ্ছে 156 40, এটা হচ্ছে এত হয়। তাহলে আমাদের পুরাতন আয়তন হচ্ছে এত, নতুন আয়তন হচ্ছে এত। তার মানে আয়তন বৃদ্ধি পাইছে কত? 56, এটুকু বৃদ্ধি পাইছে, ঠিক আছে। 5,60,000 এটুকু বৃদ্ধি পাইছে, এটা থেকে এটা মাইনাস করলে। তাহলে এখন বলছে পুরাতনের তুলনায় কত বৃদ্ধি পাইছে। তাহলে কম্পারিজন করতে গেলে এই পুরাতনটা দিয়ে ভাগ করে 100% দিয়ে গুণ করতে হয়, কারণ শতকরা মানে হচ্ছে 100% দিয়ে গুণ হবে। এবার ক্যালকুলেশন করেন, এখানে 4 শূন্যর সাথে এখানকার 4 শূন্য বাদ, আর এই দুইটার লগে এই দুইটা বাদ, তার মানে 56% ইনক্রিজ হয়েছে। যদি বুঝে থাকেন ওকে লেখেন। ম্যাথটা সুন্দর খেলা, কিন্তু অঙ্কটা সহজ, খুবই সহজ, কিন্তু জাস্ট শূন্যের ক্যালকুলেশন আর কি, শূন্য একটু বেশি। ওকে লেখেন, ওকে বুঝে থাকলে ওকে লেখেন। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে 19। আমরা বেশি অঙ্কের মাঝে নাই, আর 3টা অঙ্ক আছে আজকের জন্য। 19 এগুলো আসলে গুরুত্বপূর্ণ অঙ্ক না। 2006 সালে এক চাকরি পরীক্ষা আসছে, মানে বেশ কয়েকটা পরীক্ষা আসছে, এরপরে আর আসে না, মানে অ্যাভেলেবল আসে না। সোনা পানির তুলনায় 19.3 গুণ ভারী, 19.3 গুণ ভারী স্বর্ণ কিসের সাথে কম্পারিজন করে? পানির সাথে কম্পারিজন করে। মানে স্বর্ণের ওজনটা বেশি, পানির ওজন হচ্ছে কম, 19.3 গুণ ভারী। এখন আয়তকার একটা সোনার বার, আপনারা তো গোল্ডেন বার চিনেনি, আয়তকার একটা গোল্ডেন বারের দৈর্ঘ্য দেওয়া আছে লেন্থ 8.8, প্রস্থ দেওয়া আছে 6.4, আর উচ্চতা দেওয়া আছে 2.5, হাইট 2.5। শুধু আপনারা যখন আগের অঙ্ক সলভ করবেন দেখবেন ম্যাক্সিমাম অঙ্ক এই দশমিকের খেলা আছে। কারণ একটা সময় পর্যন্ত যখন ওই ডিভাইস আবিষ্কার হয়নি, মানে এই নকলের ব্যাপার স্যাপার আসা নাই, টেকনোলজিক্যাল যুগ কিন্তু 2004-06, তখন এত অ্যাডভান্সমেন্ট হয় নাই এখন যেভাবে নকল করে। তো তখন সাধারণ মানের ক্যালকুলেটর চাকরি পরীক্ষায় অ্যালাউ করতো, আর এই জন্য তখন অঙ্কগুলো তারা হুবহু বই থেকে কপি করতো, কোনো না কোনো সোর্স থেকে। কিন্তু বর্তমানে দেখা গেছে টিচাররা অঙ্কটা বই থেকে কনসেপ্ট কপি করে, কিন্তু ডাটাগুলো নিজেরা বানিয়ে দেয়। কারণ বইয়ের ডাটা দিয়ে অঙ্ক করতে গেলে অনেকে পরীক্ষায় ক্যালকুলেটর ছাড়া মিলাতে পারবে না, এই জন্য ডাটা চেঞ্জ করে দেয়। দ্যাটস আপনারা পুরাতন অঙ্ক করার সময় শুধু দশমিকের ব্যাপার স্যাপার দেখবেন, এতে ঘাবড়ানোর কিছু নাই। বর্তমানে আসলে এগুলো
পিওর সংখ্যা ইজি করে দিবে। তাহলে এই হচ্ছে একটা সোনার বারের ডাইমেনশন। তাহলে সোনার বারের অবশ্যই একটা আয়তন আছে। তাহলে এই তিনটা সংখ্যা যদি গুণ দেন, আয়তনটা দ্বারা হচ্ছে 140.8। আমি একটু ডিরেক্টলি লিখে ফেলাম, গুণ না দেখা, গুণ তো আপনারা করতে পারবেন। ঠিক আছে, দশমিক গুলো উঠাই দিয়ে গুণ করে 3 ঘর আগে দশমিক দিলে কাহিনী হয়ে যাবে। এটা হচ্ছে একটা গোল্ডেন বারের আয়তন 140.8 ঘন সেন্টিমিটার। এখন আমাদের কি বলছে, সোনার বারের ওজন কত? এটা তো আয়তন বলছে, তাহলে আমাদের ওজন কত বলছে। তাহলে গোল্ডেন বারের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা গুণ দিয়ে আমরা ইয়ে করলাম। এখন ওজন বের করতে গেলে আমাদের হচ্ছে পানির সাথে রিলেট করতে হবে। এখন 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে 1 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে 1 গ্রাম। এটা কিন্তু একটা ফ্যাক্ট আছে। এখন 1 ঘন সেন্টিমিটার পানির ওজন যদি 1 গ্রাম হয়, তাহলে 140.8 ঘন সেন্টিমিটার, এই যে এটা দাঁড়াইছে আয়তন, এই পানিটার ওজন কত দাঁড়াবে? 140.8 ঘন সেন্টিমিটার পানির ওজন দাঁড়াবে কত? 140.8 গ্রামই। কিন্তু এখন তো বলছে সোনা পানির তুলনায় কত গুণ ভারী? 19.3 গুণ ভারী। এই জন্য এই ওজনটাকে আপনার 19.3 দিয়ে গুণ দিলে ওভারঅল আপনার ওজনটা বেরোবে, রেজাল্টটা বেরোবে হচ্ছে 2717.44। এটা যে এখন পরীক্ষা আসে না আসার এটাও একটা কারণ, কারণ এই সব হচ্ছে দশমিকের ব্যাপার। এখন নেক্সট টাইম যদি ইনকেস পরীক্ষা আসে, তাহলে আপনাকে দেবে সোনা পানির তুলনায় 20 গুণ ভারী, মানে এই দশমিক রাখবে না, রাখবে হচ্ছে 20 গুণ ভারী। আর এই ডাইমেনশন অবশ্যই এমন ছোট ছোট সংখ্যা দিবে যেন আপনার এই ক্যালকুলেশনটা খুব সিম্পল একটা সংখ্যাতে আসে, যেন এটার সাথে এটা আপনি ইজিলি গুণ করতে পারেন। অথবা আপনি কনসেপ্টটা শিখে রাখবেন, সংখ্যা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আমি চলে যাব পরের অঙ্কে। 21 নম্বর। 21, 22 দুইটা অঙ্ক করে আজকে ছুটি। আয়তকার পানিপূর্ণ একটা ট্যাঙ্কের, মানে একটা ট্যাঙ্ক আছে যেটা আয়তকার। আমরা তো পানির ট্যাঙ্কি ধরেন এই সাদা যেগুলো লাগাই, গাজী ট্যাঙ্ক বলেন বা মদিনা ট্যাঙ্ক, যেটা লাগাই গোলাকার থাকে। কিন্তু সাধারণত যারা সরাসরি বিল্ডিং এ যে ইট দিয়ে যে ট্যাঙ্ক বানায়, এটা কিন্তু আয়তকার বানানো থাকে। তাহলে ওইরকম একটা আয়তকার পানির ট্যাঙ্ক আছে, পানি দিয়ে পূর্ণ আছে, যার দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, 6 মিটার, প্রস্থ হচ্ছে 5 মিটার এবং উচ্চতা হচ্ছে 2 মিটার। গভীরতা মানে কিন্তু উচ্চতা 2 মিটার। তাহলে এটার আয়তন কত? আয়তনটা ভলিউমটা বের করে ফেলি। 5 × 10, 6 × 10 60 ঘনমিটার। এটা হচ্ছে আমাদের আয়তন, বের করে ফেললাম 60 ঘনমিটার। এখন আপনাকে বলছে প্রতি বর্গ মিটার 77 টাকা হারে ট্যাঙ্কের ভিতরের 4 দেয়াল রং করতে কত টাকার প্রয়োজন? ভাই আমার আয়তন দরকার নেই, হুদাই বের করছি, হুদাই বের করছে, আমার আয়তন দরকার নেই। বলছে 77 টাকা করে প্রতি ঘনমিটারে আমার ভিতরের এই দেয়ালগুলো পূর্ণ করতে কত টাকা খরচ পড়বে। এখন আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে একটা কাহিনী আছে। একটা কার্টন বা একটা বক্স যদি আপনি ঢাকা রাখেন, তাহলে ভিতরে কিন্তু 6টা সাইড থাকে। বটম সাইড, 4টা দেয়াল। ধরেন আপনার রুমটাই চিন্তা করেন, আপনার রুমটাকে একটা ঘনক চিন্তা করেন। তাহলে আপনার ফ্লোর একটা ওয়াল আছে, ছাদ একটা ওয়াল আছে, আর 4 দেয়াল হচ্ছে 4টা। এই 6টা সাইড হয় একটা আয়তাকার ঘনবস্তুর, 6টা সাইড আছে। তো আপনার ঘরটা যদি এখন পানির ট্যাঙ্কে চিন্তা করেন, তাহলে উপরের সাইড তো খালি, উপরের সাইডে তো আপনার খালি পানি দিয়ে ফিল আপ করছে। এখন আপনি রং করতে বলছে 4 দেয়াল, ভিতরেরটা মানে আন্ডার সাইড যেটা মানে ফ্লোরটা রং করতে বলে নাই। তাহলে আমাদের 4টা সাইড রং করতে শুধু বলছে। এখন আয়তাকার ঘনবস্তুর ব্যাপার কিন্তু মনে রাখবেন, আপনার ছাদ যতটুকু রুমের, ফ্লোর কিন্তু ততটুকু, ওই ফ্লোর আর ছাদ সমান সমান। এই দেয়াল আর এই দেয়াল কিন্তু সমান থাকে, আর এই দেয়াল আর এই দেয়াল কিন্তু সমান থাকে, মানে অপোজিট গুলো সমান থাকে ঘনবস্তুর বেলায়। এখন রুমের মধ্যে দৈর্ঘ্য প্রস্থ একটু ছোট বড় হইতে পারে, পিলার থাকতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু নর্মালি ঘনবস্তুর বেলা হচ্ছে অপোজিট সাইড গুলো সমান সমান থাকে।
তাহলে আপনি যদি দুইটা সাইড রং করতে কত টাকা খরচ করে বের করতে পারেন, সেটাকে 2 দিয়ে গুণ দিলে ওভারঅল কস্টিংটা বের হবে। তাহলে এর জন্য আপনার কি একটা সাইডের ক্ষেত্রফল তো লাগবে, তারপর আপনার 77 টাকা করে কস্টিং। তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এবার একটু চিন্তা করেন, ধরেন আপনার এই ওয়াল, ঠিক আছে, আর এই ওয়াল তো সমান মনে করেন, দুইটা ওয়াল। এখন আপনার একটা ওয়াল কিন্তু 2 ডাইমেনশনাল। আপনি চিন্তা করেন সেখানে একটা দৈর্ঘ্য আছে, এখানে একটা উচ্চতা আছে, ঠিক আছে। অতএব এখানে কিন্তু উচ্চতা মাস্ট, এই ওয়ালের সাথে উচ্চতা, ওই ওয়ালের সাথে উচ্চতা, তো উচ্চতা কমন। সো দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্য ইনটু উচ্চতা, প্রস্থ বরাবর হচ্ছে প্রস্থ ইনটু উচ্চতা যদি ক্ষেত্রফল বের করতে চান। তাহলে দৈর্ঘ্য ইনটু উচ্চতা কত? 6 দুগুণে হচ্ছে 12, 6 দুগুণে হচ্ছে 12, এটা হচ্ছে ক্ষেত্রফল। আর প্রস্থ বরাবর হচ্ছে প্রস্থ ইনটু উচ্চতা, কত? 10। এটা হচ্ছে একটা করে দেয়াল বের করছি। তাহলে আমাদের দেয়াল কয়টা? দুইটা না, অপোজিট। তাহলে এটা বের হবে হচ্ছে 20 আর ওইটা বের হবে হচ্ছে 24। তাহলে টোটাল 44 হচ্ছে আমাদের ক্ষেত্রফল দাঁড়াইছে। তাহলে এতটুকু, এত স্কোয়ার মিটার আমাদের টোটাল ক্ষেত্রফল দাঁড়াইছে। এবার এটাকে আপনি 77 টাকা করে রং করবেন, তাহলে কত টাকা খরচ পড়বে? তাহলে 77 ইন্টু হচ্ছে 44, এই দুইটা গুণ দিবেন, এটা হচ্ছে রেজাল্ট। 77 ইন্টু 44 গুণ দিলে হয় 3388। বুঝলে একটু কমেন্ট করেন যে বুঝছি। আপনার বাসায় যদি টাইলস করেন, ফ্লোর যেমন স্কোয়ার মিটার মাপতে হয়, রং করতে গেলেও আপনি যদি রঙের কনটাকে দেন সেটা ভিন্ন কথা, যে ওভারঅল ভাই আপনি দেখা যান, দেখে রং করবেন কত টাকা, এটা একটা একটা। আর যদি আপনি স্কোয়ার মিটারে আপনি ওদের কাছে টাকা দেন যে প্রতি স্কোয়ার মিটার এত টাকা আপনি রং করে দিবেন, তাহলে আপনার সবগুলো ওয়াল কিন্তু নিজে কাউন্ট করা শিখতে হবে, নাহলে কিন্তু আপনি ঠকবেন। এই সিস্টেমে আপনার কাউন্ট করতে হবে। একটু কমেন্ট করবেন বুঝছি। আমরা শেষ পর্যায়ে চলে আসছি, আরেকটা অঙ্ক করবো, একটু বুঝছি কমেন্টের পরে। আচ্ছা, লাস্ট কোশ্চেন, এটা হচ্ছে হায়ার ম্যাথের একটা কোশ্চেন। এটা দুইটা অংশ। এই টাইপের কোশ্চেন আসার পসিবিলিটিস খুব কম, এরপরও বইয়ের যেহেতু অঙ্ক বলা যায় না, যে কোনো মুহূর্তে চলে আসে, সম্ভবত কম কিন্তু চলে আসে, এই জন্য পড়া। 70 জন ছাত্রের জন্য একটা হোস্টেল নির্মাণ করতে হবে, ঠিক আছে। কন্ডিশন হচ্ছে প্রত্যেক ছাত্রের জন্য 4.25 বর্গমিটার মেজে লাগবে, মানে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এইটুকু 4.25 স্কোয়ার মিটার মেজে বরাদ্দ। তাহলে 70 জন ছাত্রের জন্য আপনার মেজে লাগবে কত, এটা একটু বের করে ফেলেন। একজনের জন্য যদি এত লাগে, তাহলে 70 জনের জন্য লাগবে 4.25 ইন্টু 70, এই গুণটা দিলে দাঁড়াবে হচ্ছে 297.50। ভাই এগুলো বইয়ের অঙ্ক তো, তাই উল্টা পাল্টা ডাটা। যদি পরীক্ষা আসে তাহলে বলবে প্রতিজন ছাত্রের জন্য 5 বর্গমিটার বরাদ্দ, তাহলে 70 জনের জন্য 3500 বর্গমিটার, একটা রাউন্ড ফিগার দাঁড়াবে। সো আমরা ডাটা নিয়ে চিন্তা করবো না, আগে কিন্তু বলে দিই। তাহলে আমার আচ্ছা কোয়েশ্চেনটা আগে পড়ি। 70 জন ছাত্রের জন্য একটা হোস্টেল নির্মাণ করতে হবে, প্রতিজন ছাত্রের জন্য এত বর্গমিটার মেজে লাগবে, এবং 13.6 ঘনমিটার 13.6 ঘনমিটার ফাঁকা স্থান লাগবে, মানে এই যে এয়ার স্পেস। তাহলে গড়টার দৈর্ঘ্য হচ্ছে 34 মিটার লম্বা, 34 মিটার লম্বা গড় বানাতে হবে। তাহলে আপনার প্রস্থ কতটুকু দিতে হবে, উচ্চতা কতটুকু দিতে হবে, এটা হচ্ছে কোশ্চেন। মানে প্রস্থ উচ্চতা কত,
মানে একটা ঘরের তো আয়তন আছে, তাহলে দৈর্ঘ্যটা প্রশ্নে দিয়ে দিছে 34, তাহলে প্রস্থ উচ্চতা বের করতে বলছে। ডাটা হচ্ছে 70 জনের জন্য লাগবে, প্রত্যেক জনের 4.25 ঘনমিটার ফ্লোর লাগবে এবং ফাঁকা স্থান লাগবে হচ্ছে 13.6 ঘনমিটার। তাহলে খুব সিম্পলি অঙ্কটা করা যাবে। আপনি দেখেন একজন ছাত্রের যদি 4.25 লাগে, তাহলে 70 জন ছাত্রের ফ্লোর লাগবে এতটুকু। আর ফ্লোর মানে কিন্তু আমাদের টোটাল ক্ষেত্রফলটা বেড়ে গেছে, মানে ফ্লোরের ক্ষেত্রফল, ফাঁকা স্থানটা বেরোয় নাই, কিন্তু ক্ষেত্রফলটা বেড়ে গেছে কত, 297.50 মিটার। এত মিটার হচ্ছে মেজে লাগবে টোটাল, আপনার এতটুকু টোটাল মেজে লাগবে। এখন আমরা জানি ক্ষেত্রফলের সূত্র কি। আমরা কিন্তু ক্ষেত্রফল মানে জানি হচ্ছে দৈর্ঘ্য ইন্টু হচ্ছে প্রস্থ। কিন্তু তাহলে আমাদের ক্ষেত্রফল কিন্তু অলরেডি বেরিয়ে গেছে 297.50, দৈর্ঘ্য হচ্ছে 34, প্রস্থ জানি না, এখান থেকে আমাদের প্রস্থ বেরিয়ে যাবে একটা শেষ, কারণ আমাদের প্রস্থ এবং উচ্চতা চাইছে। তাহলে 297.50কে 34 দিয়ে ভাগ, বা এই ভাগ অনেক কষ্ট, আমি নিজেও মানি এই ভাগ অনেক কষ্ট, কিন্তু আমি আবারও বলছি আপনারা কনসেপ্ট শিখেন, ক্যালকুলেটর দিয়ে করেন, পরীক্ষায় এই সংখ্যাগুলো আপনাকে খুব সিম্পল দিবে, যেন ক্যালকুলেটর ছাড়া করতে পারেন। এই প্রস্থটা গিয়ে দাঁড়াবে হচ্ছে 8.75, তার মানে আমাদের প্রস্থ পাওয়া গেল আর এই দৈর্ঘ্য তো পাওয়া গেছে। এখন বাকি রইল কি উচ্চতা। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা গুণ দিলে কি দাঁড়ায়, আয়তন দাঁড়ায়। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা গুণ দিলে হচ্ছে আমাদের আয়তন দাঁড়াবে। তাহলে প্রতি স্টুডেন্টের জন্য আয়তন কত, 13.6 দরকার। প্রতি স্টুডেন্টের জন্য দৈর্ঘ্য কত, 4.25 লাগবে। প্রতি স্টুডেন্টের জন্য প্রস্থ এত লাগবে না, প্রস্থ এত লাগবে না, কি চাইছে, প্রতি স্টুডেন্টের জন্য, আচ্ছা মেজে সরি, প্রতি স্টুডেন্টের জন্য আমাদের মেজে লাগবে এতটুকু। এই মেজের মধ্যে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ আছে, মানে এত, এটা কিন্তু ক্ষেত্রফল, দৈর্ঘ্য প্রস্থ আছে, তো উচ্চতাটা আমি জানি না প্রতি স্টুডেন্টের জন্য। তাহলে পার স্টুডেন্টের উচ্চতা বের করলে আমাদের টোটাল বাড়বে, কারণ হাইট তো সবার জন্যই সমান। তাহলে আপনি দেখেন আপনার আয়তন মানে কত, আয়তন মানে কিন্তু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, আর এই দৈর্ঘ্য প্রস্থ মিলে কিন্তু হয়ে যায় ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এটা যদি কারো কঠিন লাগে আপনি স্কিপ করবেন, সমস্যা নাই। তাহলে এই আয়তনটা কত, 13.6, একটা স্টুডেন্টের ক্ষেত্রফল কত, 4.25 ইন্টু উচ্চতা। এখান থেকে এই যে এটা ভাগ করেন, আপনার উচ্চতা বেড়ে যাবে। 13.6 ভাগ 4.25 ভাগ করলে কত দাঁড়াবে, 3.2। এই হচ্ছে আমাদের রেজাল্ট। কারো যদি কঠিন লাগে বাদ দেবেন, এটা হায়ার ম্যাথের অঙ্ক, একটু কঠিন, আপডেটেড ম্যাথ, কোনো পরীক্ষা আসে নাই, জাস্ট ব্যাকআপ হিসেবে পড়ানো। কারো কঠিন লাগলে বাদ দিয়ে দেবেন, এছাড়াও অঙ্কের অভাব নাই। যদি ফুললি বুঝে থাকেন একটু কমেন্ট করতে হবে অল ক্লিয়ার, মানে আজকের ক্লাস শেষ। কালকে 11:30টায় আমাদের এই পরিমিতির দফা রফা হবে ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।